ইসরায়েল করেছে কি ইউএসএস লিবার্টিকে তারা বোমিং করেছে যাতে করে সোভিয়েত এক্সপ্যানশনটা এখানে ব্লক করে দেওয়া যায়। আমাদের সামনে যা কিছু আসুক না কেন আমি সবার উপরে আমেরিকান ইন্টারেস্টটাকে আমি স্থান দেব। তারা এখন পেন্টাগনের উপরে স্পাইং করা শুরু করেছে। ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য জিওপলিটিক্যাল শো দ্য চেসবোর্ড, যেখানে আমরা বিভিন্ন ভূরাজনৈতিক ঘটনার সিস্টেম্যাটিক ব্যাখ্যা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আমি আপনাদের হোস্ট ফারহান ইন্তিশার খালেদ। মূলত বাংলাদেশ এবং বিশ্ব রাজনীতিতে কোথায় কি ঘটছে, কেন ঘটছে, কতদিন ধরে ঘটছে, ঠিক কি কারণে ঘটছে, এই সকল প্রশ্নের উত্তর আপনাদের কাছে সিস্টেম্যাটিকভাবে তুলে ধরা এবং এক্সপার্ট ডিসকাশন দিয়ে ভ্যালিডেট করার জন্য আমাদের শোটি করে তোলা হয়েছে। আশা করি প্রত্যেকটি এপিসোড থেকে আপনারা বুঝে নিতে পারবেন কি ডিসকাস করা হচ্ছে, কেন ডিসকাস করা হচ্ছে। আমাদের আজকের টপিক মূলত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক, তার বর্তমান অবস্থা এবং এর ভবিষ্যৎ ঠিক কি হতে পারে। আমাদের সাথেই থাকবেন। তবে মূল আলোচনা যাওয়ার আগে এই ব্যাপারে ছোট্ট একটা ভিডিও দেখে আসি। Now, I'm not happy with the way Israel has handled themselves with Lebanon and with Hezbollah. I've had a great relationship with Bibi, but now Bibi has to be more responsible with respect to Lebanon. But this is not going to change our interests or our intentions, and it's not going to change our determination to make sure that Iran cannot threaten us. And, this is not over. It's just a temporary ceasefire. সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার সাথে এই এপিসোডের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর আব্দুল্লাহ আলী ইউসুফ। তিনি রিসার্চ ডিরেক্টর, ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ। স্যার, এই এপিসোডে আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং যে টপিকটা আমি পার্সোনালি সিলেক্ট করেছি সেটির জন্য আমি চিন্তা করেছি আপনি হয়তো কনসাইজ, প্রেসাইজ এবং স্পেসিফিকভাবে অ্যান্সারগুলো দিতে পারবেন। আমি কথা বলতে চাচ্ছিলাম যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার যে ঐতিহাসিক সম্পর্ক, তার বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে এটার আউটকাম কি হতে পারে। যেহেতু আমরা ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটা খুবই ক্রিটিসাইজিং স্ট্যান্স দেখতে পাচ্ছি যে তিনি হয়তো ক্যাস্টিগেট করছেন বা তার পক্ষ থেকে সমালোচনার জায়গাটা অন্যান্য, যদি কম্পেয়ার করি অন্যান্য প্রেসিডেন্টের থেকে কিন্তু যথেষ্ট ফার্ম। তো আমি যদি ঐতিহাসিক দিক দিয়ে চিন্তা করি স্যার, এই দুটি দেশের মধ্যে সম্পর্ক কখন থেকে এতটা গাঢ় হওয়া শুরু করে? ইসরায়েলের সঙ্গে আমেরিকার সম্পর্কটা গাঢ় হওয়ার নেপথ্যে যে জিনিসগুলো কাজ করছে তার ভিতরে অন্যতম প্রধান হচ্ছে ওদের যে জায়নবাদী যে মনোভাবটা, জায়নিজম যেটাকে বলা হয়, যেটা সূত্রপাত হয়েছিল 1898 হ্যাঁ, তখন থেকে এটা শুরু হয়েছে। তো তারপরেও তারা ইসরায়েলেরও তো বিভিন্ন দেশে দে হ্যাড বিন অপ্রেসড ফর ভ্যারিয়াস রিজনস, বিভিন্ন জায়গাতে ঘেট্টোতে বসবাস করতো। এবং সর্বোপরি তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় হিটলারের নাৎসি বাহিনী যে হলোকস্ট চালিয়েছে, এটার মাধ্যমে ওদের প্রতি একটা স্বাভাবিক হিউম্যানিটেরিয়ান মানবিক একটা আবেদন ইসরায়েলিদের কেসটার প্রতি সবারই ছিল। তো এখানে যেটা হয়, ওরা এটা কখন থেকে অনেক বেশি স্ট্রেনথেন হওয়া শুরু করলো, যে কখন থেকে এই হিউম্যানিটেরিয়ান অ্যাপ্রোচটা কখন সর্ট অফ অব্লিগেশনে টার্ন করলো, সেটা বুঝতে হলে আমাদের একটা কতগুলো জিনিস বোঝার ব্যাপার আছে। সেটা হচ্ছে প্রবাবলি দি মেইন স্টিমুলাস underlying the US-Israel relationship came from the Cold War realities. কোল্ড ওয়ারের সময় সোভিয়েত ব্লক এবং ইউএস ব্লক দুটো যখন নাকি একটা বাইপোলার ওয়ার্ল্ডে তারা দে হ্যাড বিন ট্রাইং টু গেইন দ্য ডমিনেন্স অর সুপ্রিম্যাসি ওভার ইচ আদার, সেই সময়টাতে প্রথম ঘটনাটা সূত্রপাত ঘটে হচ্ছে 1952 সালে, যখন ইজিপ্টের গামাল আব্দেল নাসের তিনি সোভিয়েত ব্লকের কাছ থেকে বা সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র এবং মিলিটারি ইকুইপমেন্ট, মিলিটারি টেকনোলজি উনি বড় করলেন। তখন এই ইজিপ্ট, ইনক্লুডিং 4 other states, Middle Eastern countries, they had been trying to contain the newly born state of Israel, এবং এখানে যাতে মুসলিম ডমিনেন্সটা
রিটেইন করা যায়, ইউএস এর এক্সপ্যানশনিজমটা যাতে এখানে কন্টেইন করা যায়, সেজন্য বিং ব্যাকড বাই দ্য সোভিয়েত ব্লক, এখানে ইজিপশিয়ানরা বিশেষ করে আন্ডার গামাল আবদেল নাসের দে টুক অ্যান ইনিশিয়েটিভ। অ্যান্ড দ্যাট ওয়াজ দি ফার্স্ট টাইম তখন এই জিনিসটাকেই ইসরায়েল প্রজেক্ট করেছে টু দি আমেরিকানস দ্যাট আনটিল ইউ হেল্প আস to contain this emerging military Muslim countries who are siding with the Soviet Union. In that case, probably in near future or in distant future, the entire Middle East will be out of your control. এভাবে তারা বোঝানোর চেষ্টা করেছে। 1955 থেকেই, রাদার 1950 থেকেই তারা চেষ্টা করেছে যে আমেরিকা যাতে তাদেরকে বিভিন্ন মিলিটারি টেকনোলজি এবং অস্ত্রপাতি দিয়ে সহযোগিতা করে, যাতে করে সোভিয়েত এক্সপ্যানশনটা এখানে ব্লক করে দেওয়া যায়। বাট তারপরেও কিন্তু আমেরিকানস ওয়ার এ বিট হেজিটেন্ট। ইট ওয়াজ দ্য টাইম অফ মিস্টার জন এফ কেনেডি ইন 1962 যখন প্রথমবারের মতো সামরিক সরঞ্জাম দিয়ে ইসরায়েলকে সহযোগিতা করা হলো, যার কারণে আমরা দেখতে পাচ্ছি 1965 যে 6 days ওয়ার যেটাকে বলা হয়, এই ওয়ারে প্রায় 5টা কি 6টা মিডল ইস্টের কান্ট্রি এগেনস্টে ইসরায়েল কিন্তু 6 দিনের ভিতর যুদ্ধ করে জিতে গেল। এখানেও কিন্তু ইউএসএস লিবার্টির একটা ঘটনা আছে, যেটা তেমনভাবে আজকাল আর আলোচনা করা হয় না, যে অ্যাকচুয়ালি ইসরায়েল অনেকটা ফোর্স করেছে ইউএসএকে টু সাইড উইথ দেম টু ফাইট এগেনস্ট দোজ মিডল ইস্টার্ন কান্ট্রিজ। ইউএসএস লিবার্টি ওয়াজ এ কমিউনিকেশন শিপ, এটা কিন্তু ইট ওয়াজ স্টেশন ইন মেডিটেরেনিয়ান, ভূমধ্য সাগরে ছিল, দ্যাট ইউজ টু কালেক্ট ইন্টেলিজেন্স, বিভিন্ন কমিউনিকেশন ইন্টারসেপ্ট করে তারা ইন্টেলিজেন্স ফর্ম করতো এবং এটাকে তারা ইসরায়েলকে পাঠাতো। ওটা কিন্তু আমেরিকান শিপ। বাট যখন একটা পর্যায়ে গিয়ে দেখা গেল যে আমেরিকানস একটা বিট হেজিটেন্ট ইন কন্টিনিউইং উইথ দিস সাপোর্ট উইথ ইসরায়েল করেছে কি ইউএসএস লিবার্টিকে তারা বোম্বিং করেছে, এবং দে ট্রাই টু পোর্ট্রে ইট অ্যাজ এ সর্ট অফ, যেটা ফ্র্যাট্রিসাইডাল বলে না, সেম সাইড ফায়ার, মানে ভুল করে বাই মিস্টেক তুমি তোমার ফ্রেন্ডলি ফোর্সের উপর ফায়ার করে বসলে, দে ট্রাই টু পোর্ট্রে ইন দ্যাট ম্যানার। বাট দিস সিগন্যাল ওয়াজ ভেরি ক্লিয়ার ফর দি ইউএস। তারা কিন্তু ঠিক ওই শিপের যারা এখনো বেঁচে আছে ইউএসএস লিবার্টির, তারা কিন্তু এখন ইন্টারনেটের সার্চ দিলে দেখা যাবে দে বিলিভ দ্যাট ইট ওয়াজ ডেলিবারেটলি ডান বাই ইসরায়েল টু ব্রিং ইউএস ব্যাক ইন টু দি ওয়ার। তো এইভাবে করে 65 ওয়ারেও তারা সহযোগিতা পেয়েছে। And it continued, এবং worst possible thing is that since the time of Mr. Barack Obama, the treaty was signed between US and Israel, 10 years treaty, মানে প্রতি 10 বছরের জন্য তাদেরকে 3.3 বিলিয়ন হচ্ছে ডাইরেক্টলি ওই ইয়ের জন্য, মিলিটারি হার্ডওয়্যার ডেভেলপমেন্ট এগুলোর জন্য, আর অ্যাডিশনাল 500 মিলিয়ন সম্ভবত ফর দ্য ইন্টেলিজেন্স কোঅপারেশন অল। সো কম্বাইনিং ইটস 3.8 বিলিয়ন পার অ্যানাম। এই টাকাটা কিন্তু দিয়ে আসছে ইউএসএ টু ইসরায়েল। অ্যান্ড ইউ গট টু আন্ডারস্ট্যান্ড ওয়ার দিস মানি কাম ফ্রম। This money comes from the taxes paid by the ordinary American citizens. Yes, sir. তো এরপরেও কিন্তু ordinary American citizens were never very much vocal against Israel, that why we are spending our hard-earned money for a country where our interest is hardly ever involved. Cold War reality was different. কোল্ড ওয়ার রিয়ালিটিতে একটা বাইপোলার ওয়ার্ল্ডে একটা সুপার পাওয়ারের ওভারঅল ডোমিনেন্সটাকে গ্রিপের মধ্যে নিয়ে আসার জন্য এই ধরনের অ্যাসিস্ট্যান্সটা উড মেক সেন্স। বাট পোস্ট কোল্ড ওয়ার সিনারিওতে আমার ইসরায়েলকে কন্টিনিউয়াসলি সাপোর্টটা কেন দিয়ে যেতে হবে, এটা অনেক আমেরিকানদের মনের ভিতরে একটা প্রশ্ন ছিল। এটা একটা। দ্বিতীয় আরেকটা জিনিস, প্রবাবলি ইউ নো দ্যাট দি ইভাঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ানস, ইভাঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ানস তারা মনে করে ইহুদি বা জিউস আর দি চোজেন পিপল, গড হ্যাজ পার্সোনালি চোজেন দেম অ্যান্ড গড হ্যাজ প্রমিসড এ ল্যান্ড ফর দেম। অ্যান্ড জায়নিজমও কিন্তু একই কথা বলে যে ফর দি সেফটি অফ দি গ্রেটার ইসরায়েলি or Jewish community, they need to have a land of their own. And where is that land located? That is biblic land, the promised land, that is the present day Palestine, Israel, which was previously Palestine. তো ইভাঞ্জেলিক্যালরা কিন্তু জায়নিস্ট কজের সঙ্গে পুরোপুরি তারা অ্যালাইন্ড। এবং ইন্টারেস্টিংলি যখনই ইউএসএতে কোনো ইলেকশন হয়, অন্যান্য ভোটাররা ভোট দিতে যাক বা না যাক, অনেকেই আছে যারা দে ডোন্ট কেয়ার ভোটটা দেওয়ার ব্যাপারে, ওদের ভিতরে অতটা এটা হয়তো কাজ করে না, অনেকের ভিতরে সিরিয়াসনেস। বাট ইভাঞ্জেলিক্যালরা ইনভ্যারিয়েবলি দে গো ফর ভোটিং, অ্যান্ড ইভাঞ্জেলিক্যাল ভোটস কনস্টিটিউট 28% of the total US votes, 28%, almost one third, and they are absolutely aligned with Israel. So evangelical Christians are acting as a bridge between the Israelis and the US administration.
Third point is IPAC, American Israeli Public Affairs Committee. Probably you have heard that. I mean, this is a very powerful lobby. জনশ্রুতি আছে এরকম যে আইপ্যাকের এন্ডোর্সমেন্ট ছাড়া আমেরিকাতে কোনো ব্যক্তি প্রেসিডেন্ট হতে পারে না। দে আর ভেরি পাওয়ারফুল। সো এইভাবে বিভিন্নভাবে ইসরায়েলের সঙ্গে আমেরিকার সম্পর্কটাকে টেনে নিয়ে যাওয়ার জন্য মাল্টিপল ফ্যাক্টর সিমালটেনিয়াসলি কাজ করছে, এবং এই কারণেই অন্ধভাবে আমেরিকানরা সবসময় ইসরায়েলিদের স্বার্থকে সংরক্ষণ করে গেছে এগেনস্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য আদার কান্ট্রিজ অফ মিডল ইস্ট। বাট ডেফিনেটলি অ্যাজ উই ক্যান সি দ্যাট ওখানে একটা চির ধরেছে। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরে হি ইজ ফেসিং অফ ফ্রম ইসরায়েল, এবং এইটা নিয়েও আলোচনা আমরা করতে পারি ইফ ইউ থিঙ্ক সো, যে কেন সে ফেস অফ করে দিচ্ছে। যেটা হচ্ছে যে আমেরিকানের মিস্টার ট্রাম্পের ঘোষিত পলিসি কী ছিল। আমরা এখানে একটা ইন্টারেস্টিং একটা শিফট আমরা দেখতে পাই ফার্স্ট টার্মে এবং এই টার্মেও। কিন্তু আমেরিকা মিস্টার ট্রাম্প ক্ষমতা আসার পেছনে তার মেইন ব্যাটল ক্রাই আমি বলবো ছিল আমেরিকা ফার্স্ট। হোয়াট ডাজ ইট ইমপ্লাই? দ্যাট আমাদের সামনে যা কিছু আসুক না কেন আমি সবার উপরে আমেরিকান ইন্টারেস্টটাকে আমি স্থান দেব, যে আমার গ্লোবাল লিডারশিপ দরকার নেই, আমার লিবারাল ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় গিয়ে আমার অন্য দেশে কি হচ্ছে, কোথায় কারা ফাইট করছে, কোথায় সি লাইন ইনসিকিউর হয়ে পড়েছে, এগুলো দেখার আমার কোনো প্রয়োজন নেই। আমি সব জায়গা থেকে আমার ট্রুপস উইথড্র করে নিয়ে আসবো, আমি অন্যের কাজ আমার করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আই জাস্ট কনসেন্ট্রেট অন দি আমেরিকা ফার্স্ট, আমেরিকান ইন্টারেস্ট ফার্স্ট। দ্যাট ওয়াজ হিজ ডিক্লেয়ার্ড পলিসি। But what he's doing now, or what he was doing under কি বলবো যে persuasion of Israeli lobby, that he was doing something in Middle East which is 100% contradictory to his declared foreign policy. That if it's American interest first, then we got to think that what American interest is at stake in Middle East, in Iran, and why America needs to side with Israel to protect that interest. রাদার আমরা দেখতে পেলাম যে ইসরায়েলি প্রভোকেশনে এই ওয়ারে ইনভলভ হওয়ার কারণে আমেরিকান ইন্টারেস্ট আরও সিভিয়ারলি আন্ডারমাইন করা হয়েছে। নট অনলি দ্যাট ইকোনমিক্যালি they have been suffering, not because the gallon per gallon cost of the gasoline has risen. Not only that, but the overall image of USA as the guardian of liberal world, as a sort of de facto leader of the world, that has been questioned. The invincibility of USA came under question. এখন আর অনেক কেউ মনে করছে না যে আমেরিকা ইজ ইনভিনসিবল, তাই অপরাজেয়, তাকে পরাজিত করা যাবে না। এই যে একটা বদ্ধমূল ধারণা পুরো বিশ্বব্যাপী প্রচলিত ছিল, ওই ধারণার মূলে গিয়ে কুঠারাঘাত করেছে হচ্ছে ইরান। So in every sense, the USA has lost the war. Diplomatically, politically, militarily, in whatever count, they have lost the war. So American citizen যারা আছে তারা তো they're thinking people তো না, তারা তো এগুলো দেখছে অফকোর্স, যে আমরা কেন অন্য একটা দেশের স্বার্থ সংরক্ষণ করতে গিয়ে আমাদের এই যে গ্লোবাল ইমেজটাকে এইভাবে নিচে নামিয়ে আনলাম। এখন সবাই আমাদেরকে দেখে কিভাবে যে উই আর ইনভলভ ইন আনজাস্ট ওয়ার। অ্যান্ড নট অনলি দ্যাট, যখনই ইউএনএ সিকিউরিটি কাউন্সিলে এগেনস্ট ইসরায়েল যে কোনো ধরনের রেজলিউশন, ড্রাফট রেজলিউশন প্রপোজ করা হয়, অফেন টাইমস এটা দেখা যায় যে 15টা মেম্বার স্টেটের ভিতরে আমেরিকা ইজ দ্য লোন স্টেট টু গিভ আ ভিটো, while 14 other nations are in favor of the motion. তো এটা করে সে কিন্তু নিজেকে কর্নার করে ফেলছে। সো এই পরিস্থিতিতে মিস্টার ট্রাম্প, আই থিঙ্ক হি হ্যাজ টেকেন দ্য রাইট ডিসিশন বাই ডিসোসিয়েটিং হিমসেলফ ফ্রম মানে সার্ভিং দি ইসরায়েলি ইন্টারেস্ট। ইয়েস স্যার। তো ইসরায়েলি ইন্টারেস্টের কথা যখন আমরা বলা শুরু করি, এখানে ইরানের কনটেক্সটটা স্যার চলে আসে। এই ইরান যুদ্ধ সম্পর্কে যে আমরা একটা ট্রিটির দিকে আগাচ্ছি, হুইচ ইজ এ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সেটির ব্যাপারেও কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে যথেষ্ট সমালোচনা এসেছে, এবং এই সমালোচনার একটা কাউন্টার ক্রিটিসিজম হিসেবে আমরা ট্রাম্পের পক্ষ থেকেও দেখতে পাই, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে, যেখানে বলা হয়েছিল যে এই যে পিস প্রসেসটা আছে, এই পিস প্রসেসটা ডিলে করার পেছনে মূলত ইসরায়েলকে এখানে ইফ নট দোষারোপ করা বলি যদি, দেয়ার ইজ স্লাইট অ্যাকিউজেশন এগেনস্ট ইসরায়েল যে তারা হচ্ছে এই পিস প্রসেসটাকে ডিলেই করছিল। নট অনলি দ্যাট,
যে এই প্রসেসটাকে ভায়োলেট করা নিয়েও একটা ভীতি কাজ করছে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে থেকে, যেহেতু তারা তাদের পক্ষ থেকে বলেছে যে দে আর নট অবলাইজ টু ফলো দ্য ট্রিটি উইচ দে ওয়ার নট এ পার্ট অফ। তো এটা নিয়ে কিন্তু ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে একটা রিফট চলে আসছে, এটিকে আপনি কিভাবে দেখছেন স্যার? যে অন দ্য ফেস অফ ইট মনে হতে পারে যে এখানে ইসরায়েল এখানে একটা অ্যারোগেন্ট বিহেভ করবে, তারা হয়তো যেহেতু তাদের ইন্টারেস্টের বিরুদ্ধে এটা চলে যাচ্ছে, সো তারা হয়তো যে কোনোভাবে এটাকে স্যাবোটাজ করার চেষ্টা করবে, এটাকে ডিলে করার চেষ্টা করবে। দ্যাট ইজ ট্রু। ইভেন রিসেন্টলি আমরা শুনেছি যে পেন্টাগন থেকে একটা নিউজ এভাবে রিলিজ হয়েছে যে দে আর কনসার্ন অ্যাবাউট দি ইসরায়েলি এসপিওনাজ অ্যাক্টিভিটিস উইদিন পেন্টাগন, যে তারা এখন পেন্টাগনের উপরে স্পাইং করা শুরু করেছে। ইট হ্যাজ গন আপ টু দ্যাট এক্সটেন্ট। তো আমেরিকা তো একটা প্রাউড নেশন, টু বি মোর ফ্র্যাঙ্ক, ইটস এ অ্যারোগেন্ট নেশন। একটা অ্যারোগেন্ট নেশন কখনোই চাবে না যে আরেকটা দেশ যে আমাদের দয়ার উপর টিকে আছে সে আমাদের উপরে স্পাইং শুরু করেছে, আমাদেরকে অলমোস্ট একটা অব্লিগেশনের মধ্যে ফেলে দিচ্ছে টু গেট ইনভলভ আনজাস্ট ওয়ার where none of our interests are involved। এই ধরনের একটা জনমত কিন্তু আমেরিকাতে ধীরে ধীরে গড়ে উঠছে। তো এখন যে জিনিসটা বোঝার ব্যাপার সেটা হচ্ছে ইউএস যেটাই চাক তার চেয়েতেও কিন্তু বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমেরিকান অর্ডিনারি সিটিজেন ব্যাপারটাকে কীভাবে দেখে, এবং এটা বুঝতে মোটেই বাকি নেই ফর মিস্টার ট্রাম্প। দ্য আমেরিকান পাবলিক ওপিনিয়ন ইজ নট ইন ফেভার অফ কন্টিনিউড অ্যাসিস্ট্যান্স ও সাপোর্ট ফর ইসরায়েল। ইট ইজ নাও ক্রিস্টাল ক্লিয়ার। প্রতিটা মহল থেকে কিন্তু এটার এগেনস্টে কিন্তু কথাবার্তা হচ্ছে, এমনকি ফ্রম অ্যামাং এক্সেপ্ট দি রিকগনাইজ সেনেটার্স অ্যান্ড কংগ্রেসম্যান যারা ম্যাটার করে তারা ছাড়া almost everyone has started talking against this thing. So ইসরায়েল এটা ভাবতেই পারে যে তারা এইটা মেনে নিতে পারবে না। এখানে আরেকটা বিষয়, আমরা বারবার শুধু ইসরায়েল কথাটা বলছি। It is not only Israeli, or it's not Israel as a whole, rather it is Mr. Netanyahu. Of course. ঠিক ট্রাম্পের যেরকম সামনে মিড টার্ম ইলেকশন আছে, নেতানিয়াহুর কিন্তু সামনে ইলেকশন আসছে, এবং তারও কিন্তু জনপ্রিয়তা খুব ধসের মুখে পড়েছে ফর দি ফেইলিওর ইন দিস ওয়ার। আর তার উপর তার এগেনস্টে করাপশন চার্জেস আছে, তার এগেনস্টে অনেকগুলো চার্জ আছে। সো এখন এই যুদ্ধটাকে টিকে রাখাটা কিন্তু ইটস নট অনলি ফর ইন দি ইন্টারেস্ট অফ ইসরায়েল, ইট ইজ দ্য পার্সোনাল ইন্টারেস্ট অফ মিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু। এবং আলট্রা অর্থোডক্স কমিউনিটি থেকেও কিন্তু তার উপর একটা প্রেশার আছে। আপনার যে এনফোর্স মিলিটারি যে তাদের যে এনফোর্স মিলিটারি যে রিক্রুটমেন্ট তাদের হয় সেটি নিয়েও কিন্তু স্যার মানে তাদের দেশে একটা মোটামুটি একটা কন্ট্রোভার্সিয়াল পলিটিক্যাল সিচুয়েশন চলছে। এই ড্রাফটিং যেটা আছে, ড্রাফটিং এর ব্যাপারে ইফ ইউ হ্যাভ নোটিস যে ইভেন যখন নাকি ওই 2023 অক্টোবরে যে হামাসরা যে অ্যাটাকটা করলো, তারপরে কিন্তু ওরকম একটা ওরা ড্রাফটিং শুরু করেছিল ইউএস, মানে ফোর্সফুল রিক্রুটমেন্ট অফ দি ইয়াং পিপল। অ্যান্ড দেন ফ্রিকুয়েন্টলি আমরা নিউজ মিডিয়াতে দেখেছি যে ওদের ইকোনমিটা সাফার করছে কিভাবে। যেই ছেলেটা আজকে অস্ত্র হাতে তুলে নিচ্ছে টু ফাইট ইন গাজা, আর যেই ছেলেটা আজকে ফোর্সিবলি ড্রাফটেড, যে ছেলেটা আজকে লেবাননে গিয়ে ফাইট করছে, বেসিক্যালি মেবি হি ওয়াজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সে হয়তো কোনো একটা ইন্ডাস্ট্রিতে সে একটা কি ভাইটাল পজিশনে ছিল, তো ওই কাজটা তো এখন বন্ধ হয়ে আছে। সো বেসিক্যালি ইকোনমির যে হুইলটাকে রোটেট করানোর জন্য, ইন্ডাস্ট্রিগুলোকে ভাইব্রেন্ট রাখার জন্য, লাইভ রাখার জন্য যে ওয়ার্কফোর্স বা ইন্টেলিজেন্স ফোর্স ওখানে গিয়ে কাজ করার কথা, তারা কাজ ফেলে রেখে সবাই কিন্তু ওয়ার ফ্রন্টে গিয়ে একটা অহেতুক একটা যুদ্ধে জড়িয়ে পড়েছে। ন্যাশনাল প্রোডাক্টিভিটি তাহলে কম্প্রোমাইজ হয়ে গেল। সো যেটা ইসরায়েল তো খুব একটা আমি বলবো রেস্ট্রিক্টেড সোসাইটি, তো মানে ওর ভেতরের খবর কিন্তু বাইরে বেরিয়ে আসে না। ওরা কিন্তু খুব সিভিয়ারলি এই নিউজ মিডিয়াগুলোকে তারা কন্ট্রোল করে যাতে ভেতরের খবরটা কোনো অবস্থায় বাইরে যেতে না পারে। এটা আমরা গাজাতেও দেখেছি, লেবাননেও এখন দেখতে পাচ্ছি খবর বাইরে যেতে দেয় না ওরা। বাট যেটা আমরা লজিক্যাল অ্যাজাম্পশন আমি বলবো যে আমরা যদি রেশনাল থিঙ্কিং করি, এই যে দীর্ঘদিন ধরে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে, এতে করে নিশ্চয়ই ইসরায়েলের ইকোনমির উপর একটা বড়সড় আঘাত আসছে। অবশ্যই তাদেরও তো তেল দরকার টু কিপ দেয়ার ইন্ডাস্ট্রিজ রানিং, তাদেরও তো ওয়ার্কফোর্স দরকার যারা এখন ফ্রন্টে চলে গেছে, তাদেরও তো ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, বিভিন্ন রকমের লোকজন দরকার যারা ইকোনমিক হুইলটাকে রান করাবে। দে আর অল ইনভলভ ইন ওয়ার। স্যার এখন হয়তো এই যুদ্ধ সম্পর্কে অতটা ইনফরমেশন বের হচ্ছে না, কিন্তু গত বছর যখন 12-day ওয়ারটা হলো বিটুইন ইরান, ইসরায়েল অ্যান্ড দ্য ইউএস, তখন কিন্তু যে স্ট্যাটিস্টিক্সগুলো আসছিল সেগুলোকে যদি মানে সিম্পলিফাই করে বলি যে
ইসরায়েলে যতটুকু না খরচ হচ্ছে তার 1/10 খরচ হচ্ছিল ইরানের, কারণ তাদের ডিফেন্স টেকনোলজি তারা এতটুকু অ্যাডভান্সড করে ফেলেছিল যে তার খরচটা সে অনেকাংশে কমিয়ে আনতে পেরেছিল। এটা একটা সিম্পল একটা ইকুয়েশন দেখলে বোঝা যায় যে আমাদের যে এখন নতুন ধরনের যে কতগুলো ওয়েপন সিস্টেম চালু হয়েছে, যে আমাদের যে একটা মিসাইল যখন ছোড়া হয় ইরান থেকে, এটার গাইডেন্স সিস্টেমটা এরকম হচ্ছে যে এটা স্মার্ট যে ওয়েপনগুলো ওরা লাস্ট তৈরি করতেছে মিসাইল, এটা টার্মিনাল স্টেজে গিয়ে মূল যে ক্যারিয়ার মিসাইলটা সেটা থেকে অনেকগুলো বোমলেটস সর্ট অফ থিং এগুলো কিন্তু বেরিয়ে যায়। তো আমরা আগে যেটা ক্লাস্টার বোমিং যেটাকে বলতাম, যে এই মিসাইলটা যে ক্যারিয়ার ছোটো ছোটো বমলেটসগুলোকে ক্যারি করছে, টার্মিনাল স্টেজে গিয়ে কোনো একটা জায়গা থেকে সে যখন এক্সপ্লোর করবে, ওই ছোটো ছোটো বমলেটগুলো চারিদিকে র্যান্ডমলি ছড়িয়ে ছিটিয়ে একটা বড় একটা এলাকার ভিতরে তারা বিস্ফোরণ ঘটিয়ে ক্ষতিগ্রস্ত করবে। দ্যাট ওয়াজ দি প্রিভিয়াস টেকনোলজি। নতুন টেকনোলজি হচ্ছে ওই যে বমলেটসগুলো বেরিয়ে গেল, ছোটো ছোটো মিনি মিসাইলস বেরিয়ে গেল, প্রত্যেকটার কিন্তু আবার গাইডেন্স সিস্টেম ইনকর্পোরেট করা আছে। মানে তারা র্যান্ডমলি যাবে না। যদি একটা ক্যারিয়ার থেকে যদি আমার টার্মিনাল স্টেজে গিয়ে 20টা ধরা যাক চাইল্ড মাদার বোম থেকে বেরিয়ে আসলো, অ্যান্ড ইচ ওয়ান অফ দেম হ্যাজ গট দেয়ার ইনবিল্ট গাইডেন্স সিস্টেম, তাহলে ওরা 20টা ডেজিগনেটেড টার্গেটে গিয়ে অ্যাটাক করবে। তার মানে আমি যখন ইন্টারসেপশন করছি, আমি যখন এটার এগেনস্টে ফায়ার করছি, তখন আমি আগে একটা মিসাইলকে টার্গেট করতাম, এখন আমার প্রতিটা মিসাইলের জন্য আমার 20টা মিনি মিসাইলস বা বুমলেটস গাইডেড, সেলফ গাইডেড, কাজে আমাকে 20টা ইন্টারসেপ্টর মিসাইল আমাকে লঞ্চ করতে হবে। সো আমি যদি একদম নর্মাল ক্যালকুলেশনে যাই, একেবারে নর্মাল, যদি একটা মিসাইলের তৈরি করতে যেই অ্যামাউন্ট অফ ডলার্স খরচ হয়, ওটাকে ইন্টারসেপ্ট করতে যদি আমাকে 20টা মিসাইল মারতে হয়, সো আই এম স্পেন্ডিং 20 টাইমস মোর দেন দি পার্সন হু লঞ্চ দি মিসাইল অ্যাট ফার্স্ট। অফকোর্স। তো এইভাবে করে কিন্তু ইসরায়েলের ইরানিয়ান টেকনোলজিটাকে ওরা এমনভাবে স্মার্টলি ডেভেলপ করেছে, ওরা একটা টেকনোলজিকে কাউন্টার করার জন্য ইউ হ্যাভ টু স্পেন্ড 20 টাইমস মোর মানি দ্যান what he spent. Yes. So ইরানের যতটুকু ইকোনমিক ক্ষতি হয়েছে, ইসরায়েল ইজ নো লেস মানে লুজার ইন দিস সেন্স। তবে আমরা স্যার এখন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গে যদি বলি, এখানে আমরা যে মিলিটারি অ্যাসিস্ট্যান্সের যে 10-year এগ্রিমেন্টটা হয়েছিল ওবামার আমলে, সেটি তো স্যার আমরা দেখতে পাচ্ছি যে 2026 আমরা পৌঁছে গিয়েছি। তো এখনো কি এটি অব্যাহত আছে না, এবং ট্রাম্পের পক্ষ থেকে কি এই ব্যাপারে কোনো কিছু বলা হয়েছে যে ইফ ইউ ডোন্ট কমপ্লাই we will cut off this military aid? এটা যদি বলা নাও হয়ে থাকে বা পাবলিকলি বলা না হয়ে থাকে, যে সাটল থ্রেট ইজ দেয়ার, জি, it has been implied. হ্যাঁ, এনাফ ইজ এনাফ। এখন ইরান বলছে আমার রেপারেশনের জন্য তুমি টাকা দাও, গালফ কান্ট্রিগুলো বলবে তোমাদের বেজের কারণে আমার এখানে বোম্বিং হয়েছে, তোমাদের সোলজাররা গিয়ে আমাদের হোটেলে উঠেছে, হোটেলের উপর বোম্বিং হয়েছে, আমাদেরকে ক্ষতিপূরণ দাও। মানে অফকোর্স ট্রাম্প হ্যাজ গট দি আলটিমেট, তার হাতে তো এই পেট্রো ডলারটা আছেই। যে আমি আরেকদিন এটা আমার আলোচনাতে বলেছিলাম যে মিডল ইস্টের জিসিসি কান্ট্রিগুলোর সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তারা পেট্রো ডলারের মাধ্যমে তারা তেল সেল করে, এবং ডলারটা তারা কিন্তু আলটিমেটলি তারা ইউএস বন্ড কিনে ইউএস ট্রেজারিতে কিন্তু এটা ডিপোজিট করে চলে যাচ্ছে। সো আলটিমেটলি সে টাকাটার মালিক, কিন্তু টাকাটা কিন্তু তার হাতে নেই, এটা কিন্তু ট্রাম্পের হাতে, সো আর ইউএস এর হাতে। সো ওখান থেকে তো তারা একটা চাপ প্রয়োগ করতেই পারে। তো যে জিনিসটা আপনি বলছিলেন যে রিগার্ডিং দিস মিলিটারি এইড, হ্যাঁ, মিলিটারি এইড। সো যে পরিমাণ ইকোনমিক লসেস হয়েছে অন দি পার্ট অফ আমেরিকা, আর বিশেষ করে যে দি অ্যাডভার্স পাবলিক ওপিনিয়নের পক্ষ থেকে শুরু করে ইভেন ইফ নট পাবলিকলি, ইন প্রাইভেট অর ইন কনফিডেন্সিয়াল কনভারসেশন, মেবি ট্রাম্প হ্যাজ অলরেডি থ্রেটেন্ড হিম, তুমি এইভাবে কন্টিনিউ করলে আমরা কিন্তু সমস্ত অ্যাসিস্ট্যান্স বন্ধ করে দিব, বিকজ আওয়ার ইন্টারেস্ট ইজ অ্যাট স্টেক নাও। এরকম একটা থ্রেট থাকতেই পারে। মানে ইসরায়েলকে এখানে সুপার হিরো ভাবার কোনো কারণ নেই। হি ইজ এ প্যারাসাইট। ইসরায়েল ইজ ডেফিনেটলি এ প্যারাসাইট। কাজে তাকে তার মাদার প্ল্যান যেটা আছে, যার উপর ভর করে সে টিকে আছে, তাকে বিক্ষুব্ধ করে বা তাকে খেপিয়ে তুলে তার পক্ষে সার্ভাইভ করা সম্ভব না। এবং এটা আমেরিকাও জানে, এটা ইসরায়েল জানে। বিশেষ করে যে বলছেন উই আর গুড পার্টনার্স, বাট উই আর দি বিগার পার্টনার, দে আর এ স্মলার ওয়ান। হোয়াট ডাজ ইট মিন? দ্যাট ইউ আর এ প্যারাসাইট, সিম্পল প্যারাসাইট। স্যার, এই যে বর্তমানে আমরা যে সিচুয়েশনটা দেখতে পাচ্ছি এই দুটি দেশের মধ্যে, যে কন্ডিশনস অফ দ্য রিলেশন দেখতে পাচ্ছি, সেখান থেকে কিন্তু টিএলডিআর গ্লোবাল থেকে শুরু করে বিভিন্ন যেগুলো পলিটিক্যাল অ্যানালিটিক্যাল চ্যানেলসগুলো রয়েছে, প্ল্যাটফর্মসগুলো রয়েছে, তারা কিন্তু ইসরায়েল ইউএস রিলেশনের ফিউচার নিয়ে একটা ডিফারেন্ট ট্রেজেক্টরি ফলো করছে। হয়তো বলছে আগের মতো যে সেন্স অফ কিনশিপ ছিল, অ্যাফিনিটি ছিল, সেটি হয়তো ভেঙে আসতে পারে।
আমি শেষ প্রশ্ন হিসেবে আপনাকে এটাই করতে যাচ্ছি যে আমরা ট্রাম্পের পক্ষ থেকে যেটা দেখতে পাচ্ছি, হি ইজ বিং ভেরি প্র্যাগম্যাটিক অ্যাবাউট ইট। তিনি কিন্তু বলছেন না যে আমি প্রিভিয়াস অ্যাডমিনিস্ট্রেশনগুলোর মতো ইসরায়েলকে সেভাবেই সাপোর্ট করে যাব। আমার জায়গাটা হচ্ছে, যেহেতু আমেরিকা ফার্স্টের কনসেপ্টটা বারবার করে বলা হচ্ছে, যদি ওয়েন পুশ কামস টু শাভ হয়তো তার অ্যাপ্রোচ আরো স্ট্রিনজেন্ট, আরো কর্কশ হয়ে যেতে পারে। তো যে বর্তমানে যে প্রেডিকশনগুলো করা হচ্ছে, এবং সিন্স ইউ আর ভেরি গুড এট প্রেডিক্টিং আউটকামস, তো আমি আপনাকে বলতে চাই যে পরবর্তীতে ইউএস ইসরায়েল রিলেশন কোন দিকে যেতে পারে? আমরা কি এটা একটা টেম্পোরারি রিফট দেখতে পাচ্ছি, নাকি ইট ইজ পার্ট অফ আ গ্রেটার ট্র্যাজেক্টরি যেটা হয়তো মানে ওদিকে হয়তো আগাচ্ছে? গ্লোবাল পলিটিক্সটা আসলে এইভাবে হয় না যে ইটস ইদার অর, এরকম হয় না যে হয় এটা যে তুমি আমার আগের মতো রিলেশনশিপ থাকবে না, সব সম্পর্ক বন্ধ, ব্যাপারটা এরকম বাইনারি। আমি যেমন একটা জাস্ট ইউকের একটা উদাহরণ দিচ্ছি। ইউকে তো একটা সময় গ্লোবাল পাওয়ার ছিল, তাই না? ইউকে ওয়াজ দি গ্লোবাল পাওয়ার ইউএস রাইজের আগে পর্যন্ত। তো সেই ইউকের সেই গ্লোবাল পাওয়ারটা তো আজকে নেই, বাট ইউকে ইজ স্টিল এ পাওয়ার। সে স্টিল এ পাওয়ার, মানে একটা বিগ পাওয়ার ধ্বংস হয়ে যাওয়ার মানে এই না যে সে একেবারে রুইন্ড হয়ে একেবারে রাস্তার ফকির হয়ে গেল। আগে কিং ছিল, এখন সে রাস্তার বেগার, তা তো হয় না। সে তার ওই পজিশন থেকে হয়তো একটু নেমে আসছে, বাট হি স্টিল হোল্ডস পাওয়ার। সিমিলারলি রিলেশনের ব্যাপারগুলো কিন্তু সেরকম। আমরা যদি ইভেন সেই কোল্ড ওয়ার পিরিয়ডের যে আমাদের অ্যালায়েন্সেস বা যেগুলো ছিল, যেগুলো অ্যাপারেন্টলি আফটার দি ফল অফ বার্লিন ওয়াল যেই অ্যালায়েন্সগুলো ব্রেক ডাউন করেছে, মানে অন দি ফেস অফ ইট আমরা যেগুলো দেখি ব্রেক ডাউন করেছে, যখনই পৃথিবীতে কোনো একটা টার্বুলেন্স তৈরি হয়, আমরা আবার সেই পুরনো ফ্রেন্ডশিপগুলো দেখে আবার আস্তে আস্তে কাছাকাছি এগিয়ে আসতে দেখতে পাই না? আমাদের ৭১-এর স্বাধীনতা যুদ্ধের সময় আমরা প্রায় রুশ ভারতের কথা শুনতাম। তো তার মানে রুশ, রাশিয়া এবং ভারতের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে ওই কোল্ড ওয়ার পিরিয়ডে একটা খুব ভালো ইন্টিমেট একটা রিলেশনশিপ ছিল। সিমিলারলি চায়নার সঙ্গে দীর্ঘদিন ধরে পাকিস্তানের একটা, এটা অবশ্য কোল্ড ওয়ারের পরে আরও বেশি স্ট্রেনথেন করেছে। তো আর্স্টওয়াইল যে কমিউনিস্ট ব্লকের যে কান্ট্রিগুলো ছিল, তারা অ্যাপারেন্টলি অনেকেই এখন স্বাধীন হয়ে গেছে, তারা এটাকে কি বলে যে এখন ডেমোক্রেসি সিকিং নেশন হয়ে গেছে, বাট লিগ্যাসি বলে একটা কথা আছে। ওই ওল্ড রিলেশনটা কিন্তু যে কোনো সময় আবার রিভাইভ করা সম্ভব। আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে হয়তো বেজিং অন দি অনগোয়িং রিয়ালিটিস, ইউএস ইসরায়েলের রিলেশনশিপের ওই লেভেলের ওয়ার্মথ, ওই ইন্টিমেসিটা হয়তো টেম্পোরারিলি ব্রেক ডাউন করবে, থাকবে না, বাট দ্যাট ডাজন্ট মিন দ্যাট দিস ইজ দি এন্ড অফ দি রিলেশনশিপ। নো, আবার পৃথিবীটাতে প্রতিটা ন্যাশনই তো কাজ করে বেজিং অন দ্য ন্যাশনাল ইন্টারেস্ট। আবার যখন কোনো ন্যাশনাল ইন্টারেস্ট হুমকির মুখে পড়বে, আবার কোনো একটা ছুতোয় এই দুটো দেশ আবার কাছাকাছি চলে আসতে পারে। মানে এভাবেই হয় কিন্তু, মানে দের ইজ নো ডেফিনেটিভ প্রেডিকশন যে ইউএস ইসরায়েল রিলেশনশিপের এটা এখানেই শেষ, সমাপ্তি না, এভাবে বলা যাবে না। বাট ওই রিলেশনশিপটার ওই ওয়ার্মটা আগের মতো নাই। আগে যেটা একটা অব্লিগেশন ছিল যে কাম হোয়াট মে, আমাদেরকে ইসরায়েলকে টিকিয়ে রাখতে হবে, বিকজ দে ওনলি রিপ্রেজেন্ট ইউএস ইন্টারেস্ট ইন মিডল ইস্ট। তো মিডল ইস্টে আমরা যদি আমাদের ইনফ্লুয়েন্স, ডোমেইন অফ ইনফ্লুয়েন্সটাকে মেনটেন করতে চাই, বা আমরা যদি গালফ রিজিয়নের উপরে যে দুটো আছে, রেড সি এবং পার্সিয়ান গালফের উপরে, এদিক দিয়ে যত ওয়ার্ল্ড শিপিং বা যত ট্রেড লিঙ্ক আছে, এটার উপর যদি আমরা একটা ইফেক্টিভ নজরদারি বা কন্ট্রোল রাখতে চাই, আমরা যদি আর্সওয়েল সোভিয়েত ব্লকের এগেনস্টে একটা অ্যাডভান্স ডিফেন্স স্টেজিং ফরওয়ার্ড যেটাকে বলা হয় সেটা করতে চাই, তাহলে আমাদের সবচেয়ে ট্রাস্টওয়ার্দি পার্টনার হচ্ছে ইসরায়েল। সো ওই পজিশন থেকে ইসরায়েল কিন্তু রাতারাতি সরে যাবে না। এখনও কিন্তু ইসরায়েলের ভ্যালু আমেরিকার কাছে আছে, বাট যেটা বললাম, এটার ইন্টেন্সিটিটা, ওইটার কোয়ান্টিটিটা, এইটা হয়তো অনেকটাই কমে আসবে টেম্পোরারি ফর টাইম বিং। যদি পাওয়ার পলিটিক্সের কনসেপ্ট আরো হাইটেন্ড হয়ে যায়, তখন হয়তো ওই অ্যালায়েন্স বিল্ডিং এর জায়গা থেকে তারা আবার কাছাকাছি চলে আসতে। রাইট, ওই থ্রেটটা ওই জায়গাটাতেই সীমাবদ্ধ আছে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই অ্যানালিটিক্যাল একটা কনভারসেশন ছিল। আশা করি পরবর্তীতে এই সিমিলার টপিকস আপনি আমাদের প্ল্যাটফর্মে আবারও আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। তো সুপ্রিয় দর্শক, আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমাদের তো খুবই ভালো লেগেছে, খুবই ডিসক্রিপটিভ, অ্যানালিটিক্যাল এবং কম্প্রিহেন্সিভ একটা ডিসকাশন ছিল। আমাদের টপিকগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে জানাবেন কেমন ভিডিওস দেখতে চান, আমাদের ডিসকাশনগুলো আপনাদের কেমন লাগে, এবং পরবর্তীতে কোন টপিকটাকে আপনারা চান যে আমরা হাইলাইট করি। আনটিল নেক্সট টাইম, থ্যাংক ইউ সো মাচ।